হচ্ছে। আমি ব্রাত্যর কাছে আসবো। ব্রাত্য, তুমি আমাকে বলো, তুমি তো নিজেও অধ্যাপক মানুষ, শিক্ষামন্ত্রী, এই যে কখনো হিন্দু মুসলিমের কথা বলা, হিন্দুর কথা বলা হচ্ছে, কখনো মুসলমানের কথা বলা হচ্ছে, কখনো আদিবাসীর কথা বলা হচ্ছে, মতুয়া আছে, যাদব আছে, জাটব আছে, এই ধরনের প্রবণতা সমাজে কি আরো বিভাজন তৈরি করছে না? দেখো, এটা যেমন অনেকে বলছে যে মেইনস্ট্রিম মিডিয়া এখন অনেকটাই নাকি পোর্টালের ন্যারেটিভ থেকে মেইনস্ট্রিম মিডিয়া অ্যাডাপ্ট করছে। যে মুহূর্তে এই যে বিশ্বায়ন উত্তর যে মিডিয়ার বিস্ফোরণ হলো, আগে সংসদে বা বিধানসভায় মুসলমান হিন্দু শব্দগুলো উচ্চারণই হতো না, সংখ্যাগুরু সংখ্যালঘু এটা বলা হতো। আমার ধারণা এই যে যথেচ্ছাচার হলো পোর্টাল এবং মিডিয়া, ওখানে তো হিন্দু মুসলমান মানে নির্বিচারে খ্রিস্টান যে কোনো কথা বলা যেতে পারে, সেটা এখন প্রায় গণমানসে দাঁড়িয়ে গেছে। এখন আর সংখ্যালঘু সংখ্যা গুরু শব্দটাই এত সংখ্যালঘু, সেটা তো খুবই খারাপ, খুবই খারাপ, খুবই খারাপ। কিন্তু কথা হচ্ছে এই ন্যারেটিভ সেট করা। আচ্ছা, এই ন্যারেটিভ সেট করা, মানে তো সবাই বুঝতো কারা, ভাই এক মিনিট, গুরু বুঝতো কারা। না দেবজিৎ, ওটা আপনার দর্শন। কোদালকে কোদাল, দেবজিৎ, ওটা আপনার দর্শন। আপনার প্রধানমন্ত্রী বলেছেন সব কথা সব এই বিষয়টা আমি আপনার সাথে একমত, আমি আপনার সাথে একমত। কিন্তু এটা করার সুযোগ আপনার রাজনৈতিক দলের যিনি প্রধান নেত্রী তিনি তো প্রতিনিয়ত দিচ্ছেন। কারণ তোমরা কম্পিটিটিভ পোলারাইজেশন, প্রতিযোগিতামূলক ধর্মীয় মৌলবাদের জন্য যে প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া পশ্চিম বাংলায়, সে রাজনীতি করছেন না। সৌম্য, তোমরাও তো, আমি ক্লোজ করছি, তোমরা তো এক মিনিট, এটা তাহলে শ্রমিক ভট্টাচার্য যেটা বললেন আমাকে বাবরি মসজিদের তালা খোলা। না, আপনি আমাকে একটা উত্তর দিন। আপনি তো সংবিধানের শপথ নেওয়া একজন মন্ত্রী। চতুর্থ দফা ভোটের পরে মাননীয় মুখ্যমন্ত্রীর কি প্রয়োজন ছিল এই কথাটা বলার? রামকৃষ্ণ মিশন, অমুক মহারাজ, তমুক মহারাজ, প্রয়োজনটা কি ছিল? আজকে এক মিনিট দাঁড়াও ভাই, তুমি আপনারা রাজ্যের সরকার, ওখানে কেন্দ্রের সরকার, কটা ইলেকশনে, এই ইলেকশনের মধ্যে কতগুলো বিষয় মানুষের বিষয় আলোচনা করেছে। না, আমি উত্তর তোমরাও তো জাত গণনার শুধু ধর্ম, সৌম্য, তোমরাও তো জাত গণনার রেড রোডে নামাজ পড়ার সময় ভোট চাওয়া, এটা কি কম্পিটিটিভ পোলারাইজেশনের অংশ নয়? উনি শ্রমিক ভট্টাচার্য যেখানে ভোট পরবর্তী সন্ত্রাস ইত্যাদির কথা বললেন, আপনাকে একটা উদাহরণ দিই। নন্দীগ্রামে ভোটের পরে দেবব্রত মাইতি বলে একজন বিজেপির নেতা বা কর্মী, যাই বলুন, খুন হলেন, যিনি শুভেন্দু অধিকারীকে জেতানোর জন্য প্রাণ দিলেন। তৃণমূলের হাতেই হয়তো সিবিআই তদন্তের রায় দিল কলকাতা হাইকোর্ট। এই যে শুভেন্দু অধিকারী জেতার বড়াই করছেন, বুকে পাথর রেখে করছেন, আমি জানি না, তাও বলছি। কি হলো, তার খুনের ঘটনায় প্রধান অভিযুক্ত মোহাম্মদ হাবিবুল্লাহ 2 বছরের মধ্যে মোহাম্মদপুর পঞ্চায়েতে মোহাম্মদ হাবিবুল্লাহকে শুভেন্দু অধিকারী বিজেপির পঞ্চায়েত সভাপতি বানালো। জবাব দিক, এখানে বসে জবাব দিক, ওদের কাছ থেকে শুনতে হবে ভোট পরবর্তী সন্ত্রাসের গল্প। এ রাজ্যে সিএর মাধ্যমে নাগরিকত্ব দেওয়ার প্রসেস শুরু করেছে কেন্দ্রীয় সরকার। অনেকে তো আবেদন করার জন্য যে প্রয়োজনীয় নথি সেটাই তো জমা দিতে পারছেন না, তাদের কি হবে? এরা তো মতুয়া ভোটার। সিএ নিয়ে আমরা খুব বদার নই, কারণ আমরা বারবার যেটা আমাদের অফিসিয়াল কথা, যে এরা প্রত্যেকেই নাগরিক, দরকারই নেই, এরা প্রত্যেকে নাগরিক। আপনারা এদের নতুন করে আবার অনাগরিক করে তারপর আবার নাগরিক করা, প্রথমে রুমাল করে তারপর আবার বেড়াল করা, এই রুমাল হয়ে গেল বেড়াল। নিশ্চয়ই এটা নিয়ে নয়, তবু আমি জিজ্ঞেস করব, বিরোধী আজকে যে লোকটি ওপার বাংলা থেকে পালিয়ে আসছে ধর্মীয় উৎপীড়নের কারণে, তাকে ব্রাত্যদার দল এখানে দাঁড়িয়ে, যদি এটা তখন পশ্চিম বাংলাদেশ, পশ্চিম বাংলা মনেই হয় না, তো এখানে সবকিছু আলাদা রকমের, তো ব্রাত্যদা বলুন, স্বরাষ্ট্রমন্ত্রী ব্রাত্যদা কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী কুণালদা, কেউ না কেউ তো আছেন এই পশ্চিম বাংলাদেশের, একজন না একজন এই থেকে বলুন যে আজকে রাতে যশোর থেকে, কুমিল্লা থেকে, চট্টগ্রাম থেকে যে লোকটা দূর ধরে পালাতে বাধ্য হচ্ছে, ওপার থেকে এবারে পালিয়ে এলো শুধুমাত্র ধর্মীয় অত্যাচারের কারণে, সিন্ডিকেটের ব্যবসা করার জন্য নয়, সিন্ডিকেটের ব্যবসা করার জন্য নয়, সিন্ডিকেটের ব্যবসা করার জন্য নয়, একটা মদের দোকানের লাইসেন্স পাওয়ার জন্য নয়, অবস্থান শুধুমাত্র শাঁখা সিঁদুর বাঁচানোর জন্য, যেটা দেখে দেখে অবশ্য শাহজাহানরা ডাকে। আমার কথা হচ্ছে শুধু ওটা বাঁচানোর জন্য পালিয়ে, তাদেরকে আপনি কিভাবে দেবেন? তাদেরকে আপনি নাগরিকত্ব কিভাবে দেবেন? যদি না থাকে, একটা কথা বলতে পারি, আইনটা অন্যায়ভাবে একেবারে বিকৃত রূপে পাশ করেছে। আমি জানি না তৃণমূল কংগ্রেসের বর্তমান অবস্থান কি, যে আইনটা যে রিলিজিয়াস ডিসক্রিমিনেশনের উপরে কোনো ভারতবর্ষের সংবিধানে আইন, এক মিনিট প্লিজ ভাই, তোমার সময় কথা বলিনি প্লিজ, রিলিজিয়াস ডিসক্রিমিনেশনের উপরে আইন হয় না। আপনি বলুন তো এই আইনটার মধ্যে তামিল সিংহলীদের কথা লেখা আছে, তামিল হিন্দুদের কথা আছে? আপনি বলুন এই আইনটার মধ্যে পাকিস্তান 5টা দেশকে জোড়া হয়েছে। সুপ্রিম কোর্টে কি হলো? এক মিনিট ভাই,
বিশদ একটা কথা না, বলতে পারি এই আপনি- প্রসঙ্গে? আপনার সঙ্গে কথা বলিনি। না পরে বলবো। আপনি বলুন তো, আপনি বলুন, নেপালি হিন্দুদের কথা বলা আছে? আপনি মায়ানমারের নেপালে তো- বুদ্ধিস্টদের কথা বলা আছে? নেপালে তো হিন্দু হওয়ার জন্য এই অত্যাচারিত discrimination- হতে হয়নি। আমি বলছি তৃণমূলের নেপালে তো অবস্থান হিন্দু হওয়ার জন্য তোমার রাগ হওয়ার কথা না, নয়। না, আমার আমি বলছি কোনো রাগ তৃণমূলের অবস্থান কি? সৌম্য, এক মিনিট। তৃণমূলের বর্তমান অবস্থান কি? দেবজিৎ, আমার একটা ছোট চেঁচামেচি করলে বলতে তৃণমূলের পারবো অবস্থান জানতে। গোজামিলের সময় তো আমরা তো দেখেছি, গোজামিল তো বটেই। প্রথম কথা হচ্ছে এই প্রশ্নটার উত্তর পাওয়া গেল না যে শান্তনু ঠাকুর বলে এসেছিলেন যে প্রথম অ্যাপ্লিকেশন তার হবে, তিনি করেছেন কিনা, বাট ঠিক আছে সে নয় করলো না। সিএ আমার প্রিয় আইন, জানেন কেন? এরকম আইন আপনি পৃথিবীতে দেখবেন না। যেদিন আইনটা পাস হলো 2019-এর ডিসেম্বরে, সেদিন শুভেন্দু অধিকারী আইনটার বিরুদ্ধে, যেদিন লাগু হলো সেদিন শুভেন্দু অধিকারী আইনটার পক্ষে। কিন্তু আমি একটা স্পেসিফিক প্রশ্ন করছি, ওরাই উত্তর দিক। 211 জন খালি কৃষ্ণনগরের মানুষ তারা সিএতে অ্যাপ্লাই করেছেন। 35 জন ডকুমেন্ট স্যাটিসফাই করতে পেরেছেন, তাদের ডকুমেন্ট, তারা হয়তো পেয়েছেন নাগরিকত্ব, আর অনেকে তাদের মধ্যে বাকিরা হয়তো পাবেন, ধরে নিচ্ছি। বাকিদের কি হবে? কোন পথে যে চলি আর কোন কথা যে বলি, অবস্থাটা সেরকমই তো। সত্যি কথা নেংচেই বলুন। মরতে হবে, নেংচেই মরি। এখন আমি নেংচে মরি। একটু অপেক্ষা করো, 4 তারিখের পরে কে কার নেবে 4 তারিখে পরে ওই আরো কাছাকাছি, আরো কাছে এসো, ও শ্রমিক হয়ে যাবে। শ্রমিক এইটা শুধু তুমি বলে দাও, এইটা যে প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী, আরে ভাই, তুমি না না, তুমি একটু এইটা বুঝিয়ে দাও, বুঝতে সুবিধা হয়। এত বিজেপির সারা দেশব্যাপী শক্তিশালী নেতাদের এত আবেদন, এত প্রচার, এত নাকি লক্ষ লক্ষ মানুষ, মাত্র 8টা বের করলে, 80 হলো না, ঠিক আছে। 800 হলো না, 8000 হলো না। আচ্ছা ঠিক আছে, কোটি কোটি বলেছিল, কোটি কোটি আছে। শ্রমিক ভট্টাচার্য। সেটা হলো বর্ধমানের আউশ গ্রামের এক দম্পতি, শীল দম্পতি। ভদ্রলোকের নামটা মনে পড়ছে না, তার স্ত্রীর নাম হচ্ছে শিপ্রা শীল। তাদের পাসপোর্ট আছে, জমির দলিল আছে, ঘুষকরা মিউনিসিপ্যালিটির সার্টিফিকেট আছে, প্যান কার্ড আছে, আধার কার্ড আছে। পশ্চিম বর্ধমানের পুলিশ ইন্সপেক্টরের নাম জুলফিকার আলী, তাদের গ্রেফতার করেছে। 4 মাস ধরে সেই দম্পতি বর্ধমানের জেলে আছেন। অভিযোগ কি? অভিযোগ তারা আজ থেকে 10 বছর আগে কক্সবাজারে থেকে তারা ভারতবর্ষে বেআইনিভাবে ঢুকেছে। তাদের প্রশ্ন করা হয়েছিল, বলে ওখানে থাকার মতো অবস্থা ছিল না। এই তৃণমূল কংগ্রেসের পুলিশ তাদের গ্রেপ্তার করে রেখেছে। এই জন্যই সিএর প্রয়োজন আছে। আরেকটা বিষয় বলে দিচ্ছি, দেখুন ভোট তো শেষ হয়ে গেছে, আর এখন কিছু করার নেই। আমাদের অবস্থান পরিষ্কার, এটা কেন্দ্রের আইন, এটা এখানকার আইন নয়। সৌম্যদা যা বললেন, উনি আইনজীবী মানুষ, আমার থেকে অনেক বেশি জানেন। এটা নিয়ে তো গেছিলেন সুপ্রিম কোর্টে, সুপ্রিম কোর্ট বহাল রাখলো কি করে বিষয়টা? যে আদালত আমরা পূর্ণ আস্থা রাখি, সম্মান করি, কিন্তু তোমরা না, যখন কোনো আদালতের কোনো অর্ডারের উপর দাঁড়িয়ে কথা বলো, তখন আমাদের আবার একটু বুঝতে সমস্যা হয়, কদিন বাদে যিনি অর্ডার দিয়েছেন তিনি আবার বিজেপির প্রার্থী হবেন। তার বাড়িতে ফলে- পোস্টার পড়বে কিনা সেটা ভাবেন না। অনেক পোস্টার ধন্যবাদ। পড়বে কিনা, অনেক ধন্যবাদ, কুণাল দা। স্বামীর নামে BJP মিথ্যে বলা হবে কিনা সেটা আমাদের নিয়ে এই ভাবেন। রাউন্ড, আমাদের তর্ক সেগুলো নিয়ে তো আমাদের ভাবতে হয়। আপাতত এখানে না, না, শেষ। আদালতের আমরা নামে পরের রাউন্ডে পোস্টার পড়ে ফিরছি তো। একটা ছোট্ট বিরতির পর। সঙ্গে থাকুন।